বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলের অনেক বন্ধুরাই আমার কাছে বলেছিল যে আমি নিত্য পুজো কী করে করি। তো আজকে ভাবলাম নিত্য পুজোর জোগাড় কী করে করি তার উপর একখানা ছোট্ট ব্লগ বানিয়ে নিই। তাই জন্য আমি আজকে নিত্য পুজোর জোগাড়ের উপর একখানা ব্লগ করেছিলাম। প্রথমেই চলে গেছিলাম ছাদে, ছাদ থেকে গাছের ফুলগুলো তুলতে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে। গাছে নাকচাপা, জবা, টগর, কাঠচাপা এইসব ফুলগুলো আমার প্রায়ই হয়, মানে রেগুলারই হয়, সেগুলো তুলে নিচ্ছিলাম এক এক করে। বৃষ্টিতে একটু ভিজেও গেছিলাম। আমার কিন্তু বৃষ্টিতে ভিজতে বেশ ভালোই লাগে। আপনাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে একটু জানাবেন তো। যদিও বৃষ্টিতে ভেজার পর আমার ঠান্ডা লেগে যায়। যাই হোক, ফুল নিয়ে নিচে নেমে এসেছি, এসে ফলটাকে ধুয়ে নিচ্ছিলাম। নিত্য পুজোর জন্য আমি খুব বেশি এলাহি অ্যারেঞ্জমেন্ট কিছুই করি না। যেরকম আর 5টা সাধারণ বাড়িতে পুজো হয় সেরকমই আমার অ্যারেঞ্জমেন্ট থাকে। আর এখন আমি আমার অস্ত্র আর শস্ত্র এই দুটোকে বের করে নিচ্ছি, কারণ না আমি বটি দিয়ে ফল কাটতে একদমই পারি না। তো তাই জন্য এই ছুরি আর এই চোখলা কাটার যে অস্ত্রটা, এটাকে আপনারা কি বলেন আমি জানি না, এইটা আমি নিয়ে নিয়েছি। আর এই হলো আমার নিরামিষ রান্নাঘর, এইখানে আমি ঠাকুরের ভোগ রেঁধে থাকি। আর আমার ঠাকুর ঘর যারা দেখবেন বলছিলেন বন্ধুরা, এই যে আমার ঠাকুর ঘর। এখন ঠাকুর ঘর আমি মুছে নিচ্ছি এই মপার দিয়ে। মপারটা কিন্তু ঠাকুরের কাজে ইউজ হয়। এই মপার দিয়ে কিন্তু আমাদের পুরো বাড়ি মোছা হয় না, তার জন্য অন্য মপার আছে। অনেক বন্ধুরা নয় বলবেন যে মপার দিয়ে ঠাকুরের ঘর মুছছি, সেই মপার দিয়ে যাতে অন্য জায়গা না মুছি, কিন্তু এই মপারটা ঠাকুরের জন্যই ব্যবহার করা হয়। তারপর একখানা বাটিতে জল নিয়ে সিংহাসনটাকে মুছে নিচ্ছিলাম। সিংহাসনটাকে রেগুলারই মুছতে হয়, নয় ভীষণ ধুলো ধুলো পড়ে যায়। আর চন্দন দিয়ে পুজো করি তো চন্দনের ছিটাও লাগে, তাই জন্য সিংহাসন ডেলি মুছে নিই। আর এই হলো আমার নিত্য পুজোর বাসন, খুব সামান্য যেটুকু লাগে সেইটুকুই বার করি। তারপর চন্দন বেটে নিচ্ছিলাম। এখন আর ফ্রিজে চন্দন রাখা হয় না, তাই রেগুলারের চন্দন রেগুলারই বেটে নিই। অল্প অল্প করেই বাটি। রেগুলার চন্দন বাটতে বেশিক্ষণ লাগেও না আমার, একদম কম সময়ে বেটে নিই। সাদা চন্দন অল্প বাটি আর লাল চন্দন অল্প বাটি। আজ কৃষ্ণ নবমী, আশ্বিন মাসের দেবীর কৃষ্ণ নবমী আদি কল্পারম্ভ। 3 কল্পে ভগবতী দুর্গার পুজোর বিধান রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা। প্রথম কল্পে দেবী অষ্টাদশ ভুজা, কাত্যায়ন ঋষির কন্যা কাত্যায়নী, তিনি উগ্রচণ্ডা রূপে মহিষ মর্দন করেছিলেন। দ্বিতীয় কল্পে তিনি ষোড়শভুজা ভদ্রকালী রূপে মহিষ মর্দন করেছেন। আর বর্তমান কল্পে তিনি দশভুজা মহিষাসুর মর্দিনী। এই 3 কল্পের মধ্যে থেকে আজকে হচ্ছে কৃষ্ণ নবমী আদি কল্পারম্ভ। কৃষ্ণ নবমী আদি কল্পারম্ভ থেকে অনেক জায়গায় পুজো শুরু হয়ে যায়, যেমন বিষ্ণুপুর রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, সব জায়গাতেই কৃষ্ণ নবমী আদি কল্পারম্ভ হয়। জিতাষ্টমী চলে যাওয়া মানেই মোটামুটি দুর্গাপুজো শুরু হয়ে যাওয়া। কালকেই গেছে জিতাষ্টমী, অর্থাৎ জিমুদ বাহনের পুজো। গ্রাম বাংলায় এই পুজো হয় শুনেছি, কিন্তু আমি নিজে এই পুজোর কোনো নিয়ম জানি না। আপনাদের মধ্যে কেউ যদি জিমুদ বাহনের পুজো সম্পর্কে কিচ্ছু জানেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি প্রত্যেক দিনই ঠাকুরের গা হাত পা গুলো একখানা ধোয়া ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। বিগ্রহদের প্রত্যহ স্নান কিংবা কাপড় ছাড়ানো তো সম্ভব হয় না, তাই জন্যই ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। আর এরপর নিত্য পুজোর বাসনের সেটগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। বিশেষ কোনো বাসন নেই, যেটুকু আছে সেটুকুই ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছিলাম। আর তারপর ফল কেটে নিচ্ছিলাম। আমি একটা থালাতেই সমস্ত দেবতাদের ভাগ নৈবেদ্য করি আর প্রত্যেকের পঞ্চপ্রচারে পুজো করে নিই। নিত্য পুজোয় খুব বিশেষ করে এলাহি কিছু করার আমার সময়ও থাকে না, আমি পারিও না। আর কলা শুনেছি কখনো ছুরিতে কাটতে নেই, তাই গ্লাস দিয়ে কলাগুলোকে কেটে নিচ্ছিলাম। তারপর ধীরে ধীরে নৈবেদ্যগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। এক থালার মধ্যেই ভাগ নৈবেদ্য সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে আজকে ড্রাই ফ্রুটস দিয়ে নিয়ে আজকে লাড্ডু নিয়ে এসেছিলাম, সেই লাড্ডুও ভেঙে ভেঙে গোল পাকিয়ে পাকিয়ে পুরো নৈবেদ্যটা করে নিচ্ছিলাম। নিত্য পুজো যতটা সাধারণের উপর রাখা যায় ততই মঙ্গল।
বিশেষ বাড়িয়ে ফেললে তখন আবার কমাতে ইচ্ছা করে না, তাই যেটুকু করার দরকার সেটুকুই করি। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কার কিরকম লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন। যাই হোক, এই যে প্লাস্টিকটা পেতে রেখেছিলাম তার মধ্যে ফলের মানে ছোকলাগুলো ছাড়ালাম, সবার শেষে ওই প্লাস্টিকটাকে কি সহজে উল্টে নিয়ে সমস্ত জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি। ফাঁকিবাজি বুদ্ধিটা বেশ ভালোই শিখেছি, তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় তো এইগুলো জানতেই হয়। তারপর ধীরে ধীরে পুষ্পপাত্রটা রেডি করবো বলে বেলপাতাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। বেলপাতা ধোয়া হয়ে গেলে তারপরে ফুলগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম, তারপর দুব্বো বেছে নিচ্ছিলাম। মোটামুটি আমার ঠাকুরের একটি ফ্রিজ আছে, তাতে আমি ফুল কিনে সপ্তাহেরটা স্টোর করেই রাখি। তারপর যদি কোনো পাতা টাতা শেষ হয়ে যায়, বেলপাতা শেষ হয়ে গেল, দুব্বো শেষ হয়ে গেল, তখন গিয়ে একটু কিনে আনি, তখন তার সাথে একটু জবা ফুলও কিনে আনি, এইভাবেই রাখি। গাঁদা ফুল ফ্রিজে অনেক দিন অবধি খুব ভালোই থাকে। তারপর তুলসী সব তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে পুষ্পপত্রটা কমপ্লিট করে দিয়েছি। তারপরে এই যে ঠাকুরদের অর্ঘ্য দেওয়ার জন্য এই ফুলের জায়গাটাকে রেডি করে নিয়েছি। পদ্মগুলোকে ফুটিয়ে নিচ্ছিলাম। প্রত্যেক দিন পদ্ম থাকে না, তবে পদ্মের স্টক শেষ হয়ে গেলে আমি ফুলঘাটে চলে যাই আর একসাথে অনেক কটা পদ্ম কিনে আনি। ওইখানে পদ্মের দামটা বেশ কম, তাই জন্য ওইখান থেকে পদ্ম কিনে ফ্রিজের মধ্যে প্যাকেটে মুড়ে রেখে দিই। এই পদ্ম মোটামুটি যদি ভালো কোয়ালিটির কেনা যায় তাহলে 1 মাস খুব ভালো মতন চলে যায়। প্রত্যেক দিন আমার 2 থেকে 3টে পদ্ম লাগে, তো তার জন্য মোটামুটি আমার চলেই যায়, ভালো মতন চলে যায়। 1 বান্ডিল পদ্ম কিনলে তো ভালো মতন চলে যায়, তবে আমি 2 বান্ডিল পদ্ম কিনি। তারপর ধীরে ধীরে দেবতাকে ভালো করেই অর্ঘ্যগুলো দিয়ে দিচ্ছি। ফুল দিয়ে মাকে সাজাতে আমার তো বেশ ভালোই লাগে। এই যে মা অন্নপূর্ণা আর বাবা মহাদেবের জন্য 2খানা ছোট্ট ছোট্ট মালা নিয়ে রেখেছিলাম, সেইগুলোই একে একে পরিয়ে দিলাম। এদিকে জগন্নাথ, লক্ষ্মী মাতা সবাইকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তারপর মা মনসার পায়ে একখানা সুন্দর করে অর্ঘ্য সাজিয়ে দিলাম। আমার ঠাকুরদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবার পায়ে ফুল, বেলপাতা সবকিছু দিয়ে তারপরে আমি পূজা করতে বসি। আমার সমস্ত ঠাকুর ঘর মোটামুটি রেডি। এই দেখুন বন্ধুরা, আমার নিত্য পুজোর জোগাড়। আমি দীক্ষিত, তাই জন্য আমার দেব সেবা আমি নিত্যদিন কিরকম করব সেটা কিন্তু আমি মোটামুটি ভালোভাবেই জানি। অনেকে আমায় বলে, তুমি ব্রাহ্মণ নও, তুমি পুজো করো কিভাবে? আগেকার দিনে কাজ তো যে পেশায় নিযুক্ত হতো তার বর্ণ তো সেইভাবে হিসেবেই নিযুক্ত হতো, সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যাই হোক, আমার পুজো করতে ভাল লাগে, আমার নিজের বাড়ির ঠাকুরদের নিজে হাতে সেবা করতে ভাল লাগে, তাই আমি নিজে হাতেই করি। এই দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোর জোগাড় মোটামুটি হয়ে গেছে। আমার পুরো পুজোর জোগাড়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে জপ আর কবচ পাঠ করে নিয়ে পুজো শুরু করব। श्रीनुदेवी प्रवक्ष्यामि कवचं सर्वसिद्धिदं पाठित्याधरित्या च नरो मुच्यते सङ्कटात् अज्ञाता कवचं देवी दुर्गामन्त्रस्य यो जपेत् स्थानाप्नोति फलं तस्य परे च नरकं व्रजेत् इदं गुच्यतमं देवीं कवचं तव कथ्यते गोपनीयं प्रयत्नेन सावधानवधारय उमा देवी शिरो पातु ललाटं शूलधारिणी चाक्षुषी खेचरी पातु कर्णौ च दारवासिनी सुगन्धानाशिके पातु वदनं सर्वसाधिनी जिह्वां च चण्डिका पातु ग्रीवां सौभद्रिका तथा अशोकवासिनी चेतोदो बाहुवज्रधारिणी कण्ठं पातु महावाणी जगन्माता स्तनोदयं हृदयं ललिता देवी उदरं सिंहवाहिनी कोटिं भगवती देवी दावूरविन्दवासिनी महाबला च जङ्घे द्वै पादौ भूतलवासिनी एवं स्थितासि देवी त्वं त्रैलोक्यरक्षणात्मिके रक्षमां सर्वगात्रेषु दुर्गे देवी नमस्तुते इति एतत् कवचं देवी महाविद्याफलप्रदं यो पठेत् प्रातरुत्थाय स हि तीर्थफलं लभेत्
যোনশ্চ কবচং দেহে তস্য বিঘ্নং ন কুत्रचित् भूतप्रेतपिशाचेभ्यः भयं तस्य न विद्यते रणे राजकुले व्यापी सर्वत्र विजयी भवेत् सर्वत्र पूज्यमाप्नोति देवी पुत्रैवोखितो सर्वत्र पूज्यमाप्नोति देवी पुत्रैवोखितो इति कुञ्जिकातन्त्रे श्रीदुर्गा कवचं समाप्तम्। জপ ধ্যান শেষ করে তারপর শালগ্রামজি, বানেশ্বরজি এনাদেরকে স্নান করিয়ে নিত্য পুজো আমি করে নিয়েছিলাম। নিত্য পুজোর আর ভিডিও এই ব্লগের মধ্যে দিলাম না। নিত্য পুজোর ভিডিও অন্য কোনো দিন আরেকটা ব্লগ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। কেমন লাগছে আমার ঠাকুরদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিওতে আপনারা আর কে কি দেখতে চান সেইগুলো কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুবই খুশি হব।